একটা ফুল সাজানো রুমে নীলুকে বসানো হয়। নীলু অপেক্ষা করছিল তার স্বামীর জন্য, মনে কত না আশা নিয়ে। একসময় নীলুর স্বামী আসলো। নীলু তার ঘোমটা আর একটু টেনে বসলো। নীলুর বুকের ভেতর কেমন ধকধক করছে, হয়তো এখনই এসে তার ঘোমটা তুলবে তার স্বামী। এটা ভেবেই নিজে নিজে বেশ লজ্জা পাচ্ছে নীলু। তবে অনেকক্ষণ হয়ে গেল নীলু এমন ঘোমটা টেনে বসে আছে। 1.5 ঘন্টা পর আর অপেক্ষা না করে নীলু নিজেই তার ঘোমটা সরালো। এটা দেখার জন্য তার স্বামী আসলে কি করছে। নীলু তাকিয়ে যা দেখলো তার জন্য নীলু মোটেও তৈরি ছিল না। রুমের এক কোণে বসে নয়ন সমানে মদ গিলছে আর ড্রাগ নিচ্ছে। আর ঠিক তখনই রুমের দরজা খুলে কেউ একজন তার সামনে আসলো। আপনি? হ্যাঁ আমি। আমারই তো আসার কথা। মানে কি বলছেন এসব? কথা পরে হবে, এখন কাছে আসো। নীলুর আত্মা কেঁপে উঠল তার ভাসুরের কথা শুনে। কি বলছেন এসব? নিয়াম কোনো কথা না বলে আচমকাই এক টান দিয়ে নীলুকে কাছে আনে। ভয়ে নীলুর গা থরথর করে কাঁপছে। এটা ভেবে কি হতে চলেছে তার সাথে। নীলু কোনো মতে নিজেকে নিয়ামের থেকে ছাড়িয়ে দৌড়ে নয়নের কাছে গেল। আপনি এসব কি খাচ্ছেন? দেখেন না আপনার ভাই কি বলছে এসব। আপনি কিছু বলেন, চলে যেতে বলেন ওনাকে। উফ, শর্ত ডিস্টার্ব করবি না। এমন বলবেন না, আমি আপনার বিয়ে করা বউ। আমার কোনো বউটো নেই। শর্ত আমাকে নেশা করতে দে। আপনি? নীলু আর কিছু বলতে পারলো না। তার আগে পেছন থেকে নিয়াম নীলুর শরীরের আঁচল ধরে টানলো। দোহাই, এমন করবেন না। আমি তো আপনার ছোট ভাইয়ের বউ। দয়া করে আমার এত বড় সর্বনাশ করবেন না। নীলুর একটা কথাও শুনলো না নিয়াম। নীলু কত আকুতি মিনতি করলো তাকে যাতে ছেড়ে দেয়, কত হাজারবার ডাকলো নয়নকে, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে নাই। নয়ন একসময় নেশা করতে করতে ওখানেই শুয়ে থাকলো, আর নিয়াম নিজের কাজ সেরে চলে গেল। আর নীলু পড়ে আছে বিছানার এক কোণে এলোমেলো হয়ে। নীলু যেন পাথর হয়ে গেছে, একভাবে তাকিয়ে আছে, নড়ছেও না। কখন যেন ভোর হয়ে গেছে। জানালা থেকে রোদ এসে পড়ছে নয়নের মুখে, যার কারণে নয়ন ওখান থেকে উঠে হেলে দুলে আসে বিছানার কাছে। এই শর্ট, আমি শুভ। নীলু নয়নকে দেখে উঠেই নয়নের সামনে দাঁড়ালো আর ঠাস করে চর মারে নয়নের গালে। তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মেরেছিস? আজ তো তোকে আমি। বলে যেই না নীলুর কাছে যাবে, এমন সময় নীলু আর একটা চর বসিয়ে দেয় নয়নের গালে। কেন 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 এমনটা করলি তোরা আমার সাথে? কেন তোর ভাইয়ের হাত থেকে বাঁচালি না আমাকে? কতবার ডাকছি, আমার একটা ডাকও তুই শুনলি না। কেন এমন করলি বল? বলে কাঁদতে কাঁদতে বসে পড়লো নয়নের পায়ের কাছে। নয়ন একটা লাথি মেরে নীলুকে গিয়ে বিছানায় শুয়ে পড়লো, আর নীলু ফ্লোরে শুয়েই কাঁদতে লাগলো। নীলু ঠিক করেছে আর এক মুহূর্ত সে এখানে থাকবে না। নীলু হেঁটে দরজা পর্যন্ত গেল। ঠিক তখনই বাবার মুখটা মনে পড়লো নীলুর। কি করে বলবো, বিয়ের রাতেই দূষিত হতে হয়েছে তার স্বামীর বড় ভাইয়ের কাছে। কি করে বলবো বাবা, যার হাতে তুলে দিয়েছো সে একজন নেশাখোর। কি করে বলবো আমি এসব বাবাকে? বলেই কাঁদতে কাঁদতে দরজায় বসে পড়লো নীলু। এমন সময় নিয়াম আসে। কি ভাবছো, বাবার বাড়ি যাবা আর বাবাকে গিয়ে সব বলবে? অট্ট হাসিতে ফেটে পড়ছে নিয়াম। হাসি থামিয়ে পকেট থেকে ফোনটা বের করে নীলুর সামনে ধরলো। এটা দেখেছো কি? এই ভিডিও যদি তোমার বাবা দেখে অথবা সারা বিশ্ব দেখে, তখন কি হবে মাই ডিয়ার নীলু? নিয়াম চলে গেল। নীলু এই মুহূর্তে কান্না ছাড়া আর কিছুই করতে পারলো না। বাবাকে এসব না, বাবা মরে যাবে এসব জানলে। আমি কিছুতেই পারবো না বাবাকে এসব জানাতে। বলে আবারও কান্নায় ভেঙে পড়ে নীলু। নয়ন ঘুম থেকে উঠে একটা মদের বোতল নিয়ে বের হলো। নয়ন চলে যাবার কিছুক্ষণ পর নিয়াম এলো। কি করছো ডার্লিং? নিয়ামকে দেখে নীলু কিছুটা পিছিয়ে যায় আর নিজের শাড়ি খামচে ধরে। আরে এত ভয় পাচ্ছ কেন বলো তো? বলে নীলুর গালে হাত রাখলে নীলু সাথে সাথে হাত সরিয়ে দেয়। দয়া করুন এখান থেকে চলে যান প্লিজ। বলে কাঁদতে শুরু করে দেয়। আরে আরে কাঁদছো কেন? আমি কি তোমায় মারি বলো তো?
আমি তো তোমায়। চুপ করুন, আমি আপনার ছোট ভাইয়ের। নীলুকে বলতে না দিয়ে নিয়াম বলতে লাগলো। উফ, তুমি দেখছি বড্ড কথা বলো। এত কথা বলার সময় নয় এখন। বলেই নীলুকে হ্যাসকা টান দিয়ে শুইয়ে দেয়। নীলুর করুণ ভরা আর্তনাদ এই দেয়াল ভেদ করে কারো কাছেই পৌঁছালো না। নিয়াম নিজের কাজ ছেড়ে চলে যাবার পর নীলু কতক্ষণ ওভাবে শুয়েছিল তা নীলুর জানা নেই। একসময় উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নীলু। নিজেকে বেশ ভালোভাবে দেখতে লাগলো। বড্ড অপবিত্র লাগছে নীলুর কাছে নিজেকে। অবশেষে চিৎকার করে হাউমাউ করে কেঁদে ওঠে নীলু। নয়ন খাবার নিয়ে আসে নীলুর জন্য। নে, খাইয়ে নে, সকাল থেকে তো কিছুই খাসনি। নয়নের হাতে খাবার তুলে দিয়ে নয়নের কলার চেপে ধরে নীলু। খুব দরদ হচ্ছে তাই না? সকাল থেকে কিচ্ছু খাই নাই বলে। এই দরদটা কাল কোথায় ছিল যখন আপনার সামনে আপনার ভাই আমার সাথে। বাকি কথা আর বলতে পারলো না কান্নার কারণে। উফ, এত ঘ্যানর ঘ্যানর আর তো ভালো লাগে না। এই শুনে রাখ, আমার ভাইয়ের জন্য আমি আমার এই জীবনও দিতে পারি। সেখানে তুই কি জিনিস রে? বলে চলে যায় নয়ন। আর নীলু ওখানে ধপ করে বসে পড়ে। একটু পরে নিয়াম খাবার নিয়ে আসে। নেও, খেয়ে নাও। না খেলে এনার্জি পাবে কোথায়? আমার আবার দুর্বল ভালো লাগে না। নীলু খাবার ফেলে দিতে গেলে নিয়াম হাত ধরে ফেলে। একদম না। বলে জোর করে খাওয়াতে লাগলো নীলুকে। নীলুকে খাবার খাওয়ানোর সময় নিয়ামের কাছে একটা কল আসে। কলটা পেয়ে নিয়াম তাড়াতাড়ি বাইরে চলে যায়। নিয়াম চলে যাবার সাথে সাথে নীলু দরজা আটকে দেয়। চাই না আমার সেই অপবিত্র জীবন। বাবা, বাবা গো, ভালো থেকো তুমি। তোমার অপবিত্র মেয়ে চলে যাচ্ছে তোমায় ছেড়ে। বলেই ফ্যানের সাথে নিজের শাড়ি খুলে বাঁধতে লাগলো। নিয়াম কথা বলা শেষ করে আসার সময় জানালা দিয়ে দেখতে পেল নীলু ফ্যানের সাথে গলায় ফাঁস দিচ্ছে। নিয়াম তাড়াতাড়ি করে দরজা ভাঙার চেষ্টা করছে। নিয়াম দরজা ভেঙে তাড়াতাড়ি করে নীলুর পা জড়িয়ে ধরল। তারপর নীলুকে তুলে দাঁড় করিয়ে গলার ফাঁস খুলে নিচে নামিয়ে দিল। ঠাস ঠাস করে কয়েকটা চড় মারল। এত তাড়া কিসের মরার? হ্যাঁ, দাঁড়া, আগে তোকে মন ভরে পেতে নেই, তারপর না হয় আমি তোকে মেরে ফেলবো। তোর আর এত কষ্ট করে মরতে হবে না, বুঝলি? বলে নিয়াম চলে যায়। আর নীলু কাঁদতে লাগলো। রাতে আদার ঘরের এক কোণে বসে জানালা দিয়ে চাঁদ দেখছে আর চোখের জলে ভিজে যাচ্ছে নীলুর শাড়ির মাঝখানটা। আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমার এত বড় সর্বনাশ হলো? বাবা, আমি তো তোমার কাছেই ভালো ছিলাম, কেন আমায় এই নরকে পাঠালে বাবা? তোমার মেয়েটা যে অপবিত্র হয়ে গেছে বাবা। এই অপবিত্র শরীর নিয়ে কি করে তোমার সামনে যাব বাবা? নয়ন মদের বোতল নিয়ে গিলতে গিলতে রুমে আসলো। আরে, এত অন্ধকার কেন? ঢুলতে ঢুলতে গিয়ে লাইট অন করলো। এই তো এবার আলো। আর আলো, আরে এইটা কে? ঢুলতে ঢুলতে আবার নীলুর কাছে গেল। এই কে রে তুই? ও, তুই তো আমার বউ। নয়নের মুখে বউ ডাকটা শুনে নীলু উঠে ঠাস করে একটা চড় মারে নয়নকে। তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারলি? বলে নয়ন আর একটা চড় মারলো নীলুকে। নীলু গিয়ে ছিটকে পড়ে ফ্লোরে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। বলে কোমর থেকে বেল্ট খুলে নয়ন তারপর কুকুরের মতো মারতে লাগলো নীলুকে। নীলুকে মারার পর আবার নেশা করতে বসলো নয়ন। ব্যথায় কুকড়ে আছে নীলু। নেশার ঘরে জানোয়ারের মতো মেরেছে নয়ন। রাত যখন গভীর তখন নিয়াম এসে দেখে নীলু পড়ে আছে ফ্লোরে। পিঠে লাল রক্তবর্ণের দাগ হয়ে আছে। আরে, এমন মেরেছিস কেন ওকে? ও আমাকে চড় মেরেছে, তাই তো আমি ওকে মেরেছি। ভালো করেছি না? হ্যাঁ, খুব ভালো করেছিস। ভাই, আমার ওইটা না ফুরিয়ে গেছে। চিন্তা করিস না, আমি আবার এনে দিব। ঠিক আছে, তুই কত ভালো রে। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ সো মাচ। নিয়াম নীলুকে তুলে বিছানায় শোয়ালো। তারপর মলম এনে নীলুর শরীরে লাগাতে লাগলো। খুব বাজেভাবে স্পর্শ করছে নিয়াম নীলুর শরীরে। নীলু বারবার নিয়ামের হাত ছড়িয়ে দিচ্ছে আর নিয়াম বারবার বাজেভাবে স্পর্শ করেই চলেছে নীলুকে। নীলুর কাছে নিয়ামের এই স্পর্শ থেকে ব্যথাটাই অনেক ভালো ছিল। কি মুশকিল, এ তো দেখি ভালো করলেও দোষ দেখছি।
আমার হাতটা বারবার সরিয়ে দিলে মলম লাগাবো কি করে বলো তো? নীলুর ব্যথার কারণে ধীরে কণ্ঠে বলল, চাই না আপনার ভালো, চলে যান এখান থেকে। চলে তো আমি যাব, তার আগে আমার পাওনাটা আগে পেয়ে নিই, তারপর আমি অবশ্যই চলে যাব। বলেই আবার ঝাঁপিয়ে পড়ল নিয়াম নীলুর উপর। আর রুমে এক কোণে পড়ে আছে নয়ন মাতাল অবস্থায়। নয়নের কানে পৌঁছাচ্ছে না নীলুর ব্যথা ভরা করুণ আর্তনাদ। সে যে ডুবে আছে নেশা ভরা সাগরে। নীলু আর সহ্য করতে না পেরে একসময় অজ্ঞান হয়ে যায়। এই মেয়ে এই, আর ধুর, এদিকে অজ্ঞান হয়ে গেছে। ধুর, মজাটাই মাটি করে দিল। রাগে গজগজ করতে করতে চলে যায় নিয়াম। অজ্ঞান হয়ে পড়ে আছে নীলু। নয়ন ঢুলতে ঢুলতে বিছানার কাছে আসে। নীলুর পড়ে থাকা শরীরের ওপর নয়ন এক নজর তাকালো। বস্ত্রহীন অবস্থায় পড়ে থাকা নীলুকে দেখে একটু কামনার বাসনা জাগলো না নয়নের, বরং নীলুর শরীরের বিভিন্ন জায়গায় লাল রক্তবর্ণের দাগগুলোই দেখতে লাগলো নয়ন। নয়ন কি যেন মনে করে একটা চাদর এনে ঢেকে দিল নীলুকে। তারপর একটা মলম এনে খুব যত্ন সহকারে ধীরে ধীরে লাগাতে লাগলো। সকালে নীলু চোখ মেলে তাকিয়ে দেখে নয়ন তার পাশে ঘুমিয়ে আছে। এমন সময় নিয়াম আসলো। ওহ, জ্ঞান ফিরেছে তাহলে? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, নিচে তোমার বাবা এসেছে তোমায় নিতে। কিন্তু তুমি তোমার বাবার সাথে যাবে না, আর তাকে অপমান করে তাড়িয়ে দিবে। আপনি ভাবলেন কি করে আমি আপনার কথা শুনে আমার বাবাকে অপমান করে তাড়িয়ে দেব? আমি এক্ষুনি আমার বাবাকে সব বলবো, আর থানায় গিয়ে আপনার নামে অভিযোগ দিব। নীলুর কথা শুনে অট্টহাসিতে হেসে ওঠে নিয়াম। হাসালে বুঝলে, আসলেই তোমরা মেয়েরা না বড্ড বোকা। বলে আবারও হাসতে লাগলো নিয়াম। নীলু উঠে বাইরে বের হতে যাবে, এমন সময় নিয়াম পেছন থেকে নীলুর হাত টেনে ধরে। আরে দাঁড়া দাঁড়াও, যাচ্ছ কোথায়? নীলু ঝটকা মেরে হাত ছড়িয়ে নেয়, যা দেখে নীলুর চোখ থেকে জল গড়িয়ে পড়ে ফোনের ওপর। এই যে সুন্দর সুন্দর ভিডিও দেখছো, ভাবছি এইগুলো তোমার বাবাকে দেখাবো। আর শুধু তোমার বাবাকে একা দেখাবো কেন বলো, অন্যরা যাতে দেখতে পারে, ভাবছি সেই ব্যবস্থাও করব। নীলু নিয়ামের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, দয়া করুন, এই ভিডিও বাবাকে দেখাবেন না, দেখাবেন না। বাবাকে চলে যেতে দিন আমাকে। বিশ্বাস করুন, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমায় যেতে দিন। নিয়াম নীলুর বাহু ধরে উঠে দাঁড় করালো। যাবে তো, তার আগে আমার মনের হাঁসটা ভালো মতো মিটিয়ে নি, তারপর তুমি অবশ্যই যাবে। নাও এই ড্রেস গুলো পরে আসো। নিয়াম একটা প্যাকেট নীলুর হাতে ধরিয়ে দিয়ে চলে যায়, আর যেতে যেতে বলে, ড্রেসটা না পরলে তোমার বাবার সামনে খুব সুন্দর ভিডিওগুলো প্রেজেন্টেশন করব। নিয়াম চলে গেল। নীলু প্যাকেট থেকে ড্রেস বের করে হাতে নিল। বাবা, জামাই বাবাজিকে দেখছি না যে। আসলে ভাই আজ সকাল সকালই অফিস চলে গেছে, জরুরি একটা মিটিং আছে ওর। ও আচ্ছা। কিছুক্ষণ পর নীলু উপর থেকে নেমে এসে ওর বাবার সামনে এসে দাঁড়ালো। নি নীলুর বাবা আর নীলুর দিকে তাকাতে পারলেন না, কারণ মেয়েকে এক পলকে যা দেখলেন, এইভাবে যে কখনো তার মেয়েকে দেখবে তা কখনো ভাবতে পারেনি নীলুর বাবা। এসব কি নিল? তোমার লজ্জা করলো না আমার সামনে এসব পরে আসতে? এসব কি পড়েছি মানে? কি বলছো বাবা? আমি বড়লোক ঘরের বউ, এখানে এইসব পোশাকই মানায়। তোমরা ছোটলোক গরিব তো, তাই তোমরা এসব দেখতে পারো না। তবে বাবা দেখো, আমায় কি হট লাগছে। নীলুর বাবা মেয়ের এমন কথা শুনে ঠাস করে চর মারলো। আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুই আমার মেয়ে। ছি, না না না, তুই কিছুতেই আমার মেয়ে হতে পারিস না। ভেবেছিলাম আজ তোকে নিয়ে যাব, কিন্তু না, আমার মেয়ে তো মরে গেছে। এই মেয়েকে তো আমি চিনি না। আমার মেয়ের লজ্জাটাই ছিল তার অলংকার। তুই কিছুতেই আমার মেয়ে হতে পারিস না। উফ বাবা, তোমার এই আনকালচার কথা রাখো তো। আর তাছাড়া তোমার মতো এমন গরিব বাবাকে আমার বাবা হিসেবে পরিচয় দিতে লজ্জা করে। দিও না আমার পরিচয়, আমি চাই না তুমি আমার পরিচয় দাও। তোমার মুখ যেন আমার আর কখনো দেখতে না হয়, দিনরাত এখন এটাই প্রার্থনা করব। বলে চোখের জল মুছতে মুছতে বের হয়ে গেলেন নীলুর বাবা। নীলু ওখানেই কাঁদতে কাঁদতে বসে পড়ল বাবা বাবা বলে। নীলু এক পা দুপা করে নিজের রুমে গেল।
রুমে গিয়ে সোজা আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজেকে আর দেখতে না পেরে পেপার ওয়েট ছুঁড়ে মারলো আয়নার দিকে। আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। এদিকে আয়না ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় নয়নের। নয়ন চোখ মিলে তাকিয়ে দেখে আয়নার টুকরো পড়ে আছে ফ্লোরে, আর নীলু বসে বসে কাঁদছে। একটু শান্তিতে যে ঘুমাবো তারও উপায় নেই। ভাইয়া কেন যে এই মেয়েটাকে বিয়ে করতে বললো, উফ, একটু শান্তিতে নিজের রুমে থাকাও যায় না। বলে মদের বোতল একটা নিয়ে বের হয়ে যায়। নীলুর চোখের জল মুছে একটা ভাঙা কাচের টুকরো হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর রুম থেকে বের হলো নিয়ামকে খোঁজার উদ্দেশ্য নিয়ে। একটা রুমে পেয়েও যায় নিয়াম। সোফায় বসে আছে, ফোনে কথা বলছে, মধুর প্রেম আলাপ করছে নিয়াম। এই সুযোগেই নীলু পেছন থেকে যেই না আঘাত করতে যাবে, তখনই নীলুর পেছন থেকে কেউ একজন নীলুর হাত ধরে ফেলে। তোর এত বড় সাহস, তুই আমার ভাইকে মারতে গিয়েছিলি? বলেই এক চর মারে নয়ন নীলুকে। নিয়াম তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয়। কি হয়েছে ভাই? আর ও এখানে কেন? ভাই আজ তোকে আমি মেরেই ফেলবো, ও তোমাকে মারতে এসেছে। বলে নীলুকে আরো একটা চর মারলো নয়ন। ভাই শোন, তুই ছাড় ওকে, আমি দেখছি। না ভাই তুমি সরো, আজ আজ তোকে আমি মেরেই ফেলবো। বলে সেই কাচের টুকরোটা হাতে নিল নীলুকে মারার জন্য। ফেল ওইটা, তুই যা, আমি দেখছি, বললাম তো। আর শোন, তোর জিনিস আমি এনে রেখেছি, যা দেখায়, তোর রুমেই রাখা আছে। কিন্তু ভাই, বললাম তো ওকে আমি দেখছি, তুই যা। ঠিক আছে ভাই। নয়ন চলে গেল। কেন আটকালেন ওনাকে? মেরে ফেলতো আমায়। আমি আর বাঁচতে চাই না, মেরে ফেলুন আমায়, বাঁচতে চাই না আমি। ভাবলে কি করে এত সহজে তোমায় মরতে দেব? আগে মন ভরে তোমাকে পেয়ে নি, তারপর না হয় মারবো। বলে সেই কাচের টুকরোটা হাতে নিল নিয়াম। এত সাহস যে আমায় মারতে আসছিলে তুমি? বলে নীলুর পেছনে গিয়ে দাঁড়ালো নিয়াম। তারপর কাচের টুকরোটা ঠেসে ধরলো নীলুর পিঠে। তারপর সেটা টানতে লাগলো, জামা চিরে রক্ত বের হতে লাগলো। নীলু সরে যেতে গেলে নিয়াম এক হাত দিয়ে নীলুর গলা পেঁচিয়ে ধরলো শক্ত করে। তারপর নিয়াম নীলুর পেটে কাচের টুকরোটা ধরে টান দিতে লাগলো। এখানেও জামা ছিঁড়ে রক্ত বের হতে লাগলো। ছেড়ে দিন, লাগছে আমার। লাগুক, আমায় মারতে এসেছিলে, কত বড় সাহস তোমার! আজ তোমার সব সাহস আমি শেষ করে দেব। বলে কাচের টুকরোটা নীলুর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত করতে লাগলো নিয়াম। তারপর আবার ঝাঁপিয়ে পড়লো নীলুর উপর। এভাবেই কাটতে লাগলো নীলুর দিনগুলো। অনেকবার চেষ্টা করেছে এখান থেকে পালানোর, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হয়েছে নীলুকে। নিয়ামের হাত থেকে কিছুতেই নিজেকে রক্ষা করতে পারে না নীলু। এখন সবকিছু মেনে নিয়েছে নীলু, আর বাধা দেয় না সে। যা হবার তা তো সবকিছু হারিয়ে ফেলেছে নীলু। এখন শুধু উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, আর সেটা হলো নিজের মৃত্যু কামনা করা। একদিন সকালে নিয়াম নিজের কাজ ছেড়ে ফ্রেশ হয়ে অফিসে চলে গেছে, আর নয়ন সারা রাত আর বাড়ি ফিরে আসেনি। নীলু এখন অনেক বদলে গেছে। এখন আর শাড়ি পরে না, সব ওয়েস্টার্ন ড্রেস পরে। প্রতি রাতে যখন নিয়াম নিজের কাজ ছেড়ে চলে যায়, তখন নীলু নয়নের আলমারি থেকে মদের বোতল বের করে ডক ডক করে গিলে খায়, আর প্লেট দিয়ে একটা একটা করে নিজের হাতে পোজ দেয়। নয়ন বাড়ি ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নীলু নয়নের কাছে আসে। নয়নের শার্টের বোতামগুলো এক এক করে খুলে বুকে চুমু খেতে থাকে। এমন সময় নয়ন জোরে ধাক্কা মেরে ফেলে দেয় নীলুকে। একদম ছবি না তুই আমাকে। নীলু তেড়ে এসে নয়নকে ধাক্কা মেরে শুইয়ে দিয়ে নয়নের উপর উঠে বসে। নয়নের কলার চেপে ধরে। কেন ছোবো না তোকে? হ্যাঁ, তোর ভাইয়ের কাছে রোজ নিজেকে সঁপে দিতে হয়, তাহলে তুই কেন বাদ থাকবি? তোর তো তোর ভাইয়ের থেকেও বেশি অধিকার। তাহলে কেন ছুঁয়ে দেখিস না কখনো আমাকে? দেখ আমি কত সুন্দরী। তোর ইচ্ছা করে না কখনো আমার এই সৌন্দর্য উপভোগ করতে? নাকি তোর সেই জোরটাই নেই, তাই বুঝি রোজ তোর ভাই? নীলু আর বলতে পারলো না। নয়ন তার গায়ের সর্বস্ব জোর দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর নীলুকে টেনে তুলে ইচ্ছা মতো চর মারতে থাকে। ঘৃণা করি তোকে, আই হেট ইউ, কখনো ছবি না তুই আমাকে। বলে রুমের সবকিছু ফেলে দিয়ে হন হন করে চলে যায় রুম থেকে। নীলু এক বদল মদ নিয়ে গিলতে থাকে। বলে কি ঘৃণা করি? আরে যা যা, তুই ঘৃণা করলেও আর কি না করলেও কি,
আমার কিচ্ছু যায় আসে না। বলে মাতাল হয়ে পড়ে থাকে বিছানায় নীলু। এদিকে নয়ন গাড়ি নিয়ে ফুল স্পিডে চালিয়ে একটা পাহাড়ের কিনারায় আসে। তারপর গাড়ি থামিয়ে পাহাড়ের কোণে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলতে থাকে, আই হেট ইউ নীলু, আই হেট ইউ। তোকে আমি ঘৃণা করি নীলু, তুই শুনেছিস? আমি ঘৃণা করি তোকে। বলে হাউমাউ করে কেঁদে ওঠে নয়ন। বুকের ভেতরের কষ্টগুলো যেন দাউ দাউ করে জ্বলছে আর সেই কষ্টে ছাই হয়ে যাচ্ছে। নিয়াম এসে দেখে নীলু পড়ে আছে বিছানায় আর রুমের মধ্যে সবকিছু ভেঙে চুরমার হয়ে আছে। নীলু, নীলু, নীলু। নীলু হালকা চোখ মেলে তাকালো। রুমের এই অবস্থা হলো কি করে? তোর ভাই করেছে এইসব, শালা নেশাখোর। তুমি আবার মদ খেয়েছো? হ্যাঁ, আমি আবার মদ খেয়েছি। বলে নীলু আবার চোখ বুজে ফেলে। উফ, এই দুইটাকে কবে যে শেষ করতে পারবো। এর ভেতর নিয়ামের ফোন আসলো। কি বল, কি আজকে আসবে? ও নো, ওকে রাখ তাহলে। নিয়াম ফোন রাখার পর তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ও শিট, আজই আসবে? যা করার আমার ওদের আসার আগেই করতে হবে। নিয়াম তাড়াতাড়ি করে বের হয়ে পড়ল। নিয়ামের হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে ফিরল আর ওই শপিং ব্যাগ নিয়ে সোজা নীলুর কাছে গেল। এই নীলু, নীলু তাড়াতাড়ি ওঠো। নীলু। নীলু চোখ মেলে তাকালো। কি হয়েছে? নাও এই শরবতটা, তাড়াতাড়ি খাও। না, আমি খাবো না। না, এখন তোমায় এটা খেতেই হবে, হাতে বেশি সময় নেই। নাও তাড়াতাড়ি করে খেয়ে ফেলো। তারপর নিয়াম জোর করে শরবতটা নীলুকে খাইয়ে দিল। চলো আমার রুমে, কিছু কথা আছে। আর এর ভিতর রুমটাও পরিষ্কার করা হয়ে যাবে। নিয়াম তারপর নীলুকে নিয়ে নিজের রুমে গেল। তা কি এমন কথা শুনি? এখন কি আর কারোর সাথেও শুতে হবে নাকি? নিয়াম এক ঝটকায় নীলুকে কাছে এনে নিজের সাথে মিশিয়ে ফেলে। ভাবলে কি করে তোমায় আর কারোর সাথে শেয়ার করব? তোমায় শুধু আমি উপভোগ করব। ও তাই বুঝি? তাহলে তুমি বিয়েটা করলেই পারতে। কেন শুধু শুধু তোমার ভাইয়ের সাথে বিয়ে করালে আমার? নিয়াম নীলুকে ছেড়ে দিয়ে অট্ট হাসি হেসে ওঠে। কি এমন কথা বললাম? হাসবো না বুঝি? তুমি এত সুন্দর ফানি একটা কথা শোনালে হাসবো না বুঝি? নিয়াম হাসি থামিয়ে আবার বলতে শুরু করে। কি আছে তোমার, হ্যাঁ, যার জন্য আমি তোমায় বিয়ে করব বলো তো? না আছে তোমার বাড়ি, না আছে তোমার ব্যাংক ব্যালেন্স, তাহলে কেন তোমায় বিয়ে করতে যাব বলো তো? আর তোমায় বিয়ে করলে আমার সাজানো খেলাটা ভেঙে যেত, তাই কি করে তোমায় বিয়ে করতাম বলো? আর বিয়ে না করেও তো তোমার ওই সুন্দর শরীরটা আমি পেয়ে গেছি, যাতে বারবার আমি পেতে পারি, তাই তোমায় আমার ভাইয়ের সাথে বিয়ে দিলাম। নাও এবার তাড়াতাড়ি করে এখান থেকে একটা শাড়ি পরে নাও। হোয়াট? কি ব্যাপার বলো তো? যেই তুমি কিনা আমার গা থেকে শাড়ি খুলে নিয়েছিলে, সেই তুমি আজ আবার আমার গায়ে শাড়ি উঠাচ্ছ যে? সময় হলেই বুঝতে পারবে। এখন শাড়িগুলো নাও, এখান থেকে শাড়ি পরবে। বলে নীলুর হাতের প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে চলে গেল নিয়াম। রাতে নয়ন আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে, তবে আজ আর নেশা করে ফেরেনি। কি ব্যাপার মশাই, আজ নেশা না করেই বাড়িতে ফিরলো, তাও আবার এত তাড়াতাড়ি? ব্যাপারটা কি? আর সারা বাড়ি এত পরিপাটি করে বা কেন সাজানো হচ্ছে সেটাই তো বুঝলাম না। আর কখন থেকে দেখছি নিয়ম কি যেন বাজিয়ে যাচ্ছে। ওনাকে কি বলছে এত? উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল নয়ন। এমন সময় একটা মেয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে নিয়ামকে। সারপ্রাইজ! নিয়াম পেছনে ঘুরে অবাক হওয়ার ভান করে। নীলেশা, তুমি? হোয়াট ইজ সারপ্রাইজ? বলে জড়িয়ে ধরলো। তোমার এমন অবাক করা মুখটা দেখবো বলেই তো ছুটে এলাম নিয়াম। বলে নীলেশাও জড়িয়ে ধরে নিয়ামকে। পেছন থেকে নীলেশার বাবা উঠে বলে, এই যে আমরা কিন্তু এখানে আছি। উফ, তুমিও না। নিয়াম নীলেশাকে ছেড়ে দিয়ে নীলেশার বাবার কাছে গেল। সরি পাপা, কেমন আছেন? মম, আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি। তুমি কেমন আছো নয়ন? আর তোমার ওয়াইফ কোথায়?
ভালো আছে আন্টি, ও আছে উপরে। 1 মিনিট, আমি নিয়ে আসছি ওকে। বলে নয়ন চলে গেল উপরে, আর নয়নকে আসতে দেখে নীলু রুমে চলে গেল। নিচে চলো। কেন নিচে যাব কেন? ভাইয়ের উড বি ওয়াইফ আর তার মা বাবারা আসছে, তাদের সাথে দেখা করতে হবে। আমি এখন যেতে পারবো না, আপনি চলে যান। যেতে তো তোমায় হবেই, চলো বলছি। আমি পারবো না যেতে। নয়নার কথা না বাড়িয়ে নীলুর হাত খুব শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আহ ছাড়ুন বলছি, আমি যাব না। নয়ন নীলুর কোনো কথাই কানে তুলল না, টেনে নিয়ে গেল। ওয়াও নয়ন, ইউ ওয়াইফ ইজ সো বিউটিফুল। হেই, আমি নীলেশা। বলে হাত বাড়িয়ে দেয় নীলুর দিকে। হাই, আমি নীলু। নীলু নীলাশার বাবাকে প্রণাম করতে গেলে নীলাশার বাবা নীলুর গায়ে হাত দিয়ে দাঁড় করালো। নীলুর কাছে নীলাশার বাবার ছোঁয়াটা একদম ভালো লাগছিল না, কেমন করে তাকাচ্ছিল বারবার নীলুর দিকে। নীলাশার মাকে প্রণাম করতে গেলে উনি বাধা দিয়ে নিজের বুকে জড়িয়ে নেয় নীলুকে। নীলুর কাছে নীলাশার মাকে নিজের মায়ের মতো মনে হচ্ছে। আমার সত্যি অনেক ভালো লাগছে তোমরা সবাই এসেছো বলে। আর যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। ও মাই সন, মন খারাপ করো না, আমরা আছি তো তোমার পাশে। হ্যাঁ, আমরা আছি তো তোমার পাশে। আমাদেরকেই নিজের মা বাবা মনে করবা। কি গো, নিয়মকে বলো, যেটার জন্য এত তাড়াহুড়ো করে এলে। হ্যাঁ হ্যাঁ, বলছি আমরা ঠিক করেছি এই আগামী মাসে তোমার আর নীলেশার বিয়ে দিব, তারপর তোমাদের বিদেশে নিয়ে যাব। আপনারা যা ভালো মনে করবেন তাই করবেন। ওকে, তাহলে এই কথাটাই থাকলো, আগামী মাসে ওদের 4 হাত এক করে দিব। মাই প্রিন্সেস, খুশি তো এবার? ও পাপা, এই আমার মেয়েটাকে আর লজ্জা দিও না তো। চলো ফ্রেশ হয়ে নি, অনেক টায়ার্ড লাগছে। হ্যাঁ আন্টি, চলুন আমাদের রুম দেখিয়ে দেই। নয়ন ওনাদের নিয়ে গেল। চলো, আমাদের রুম দেখাবে না? বিয়ের পরে না হয় একেবারে। কি যেন ফিসফিস করে বলল নীলাশার কানে। ও নিয়াম, তুমি না খুব দুষ্ট। চলো এখন। নিয়াম চলে গেল নীলাশাকে নিয়ে। সবাই চলে গেল যে যার মতো, শুধু একা দাঁড়িয়ে আছে নীলু। জীবন নামক এই অধ্যায়ে নীলু এমন একাই। সেখানে নেই কোনো আপনজন, আছে শুধু ধোঁয়াশা আর কিছু মুখোশ পরি নোংরা মানুষ। রাতে সবাই একই সাথে খাবার টেবিলে বসেছে। নীলু সার্ভ করছে। তুমিও বসো মা, আমরা সবাই হাতে হাতে নিয়ে খেতে পারবো। না, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। এই বলে নীলেশার বাবাকে তরকারিটা দিচ্ছিল, এমন সময় নীলেশার বাবা নীলুর হাত ধরে। হাত দিতে হবে না, থাক। হায় রে পুরুষ জাতি। বলে মনে মনেই হাসলো নীলু। আরে তুমি বসো তো, আমাদের সাথেই খাবার খাবে। নাও তাড়াতাড়ি বসো। ঠিক আছে। নীলু বসে পড়ল। নিয়াম আর নীলাশা নিজেদের মতো গল্প করে যাচ্ছে। নয়ন চুপচাপ খাবার খাচ্ছে। নীলাশার বাবা মা কাকে কাকে নিমন্ত্রণ করবে তা নিয়ে কথা বলছে, আর নীলু চুপচাপ খাচ্ছে। নীলুর মনে হচ্ছে নয়ন ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু যেই না নীলু তাকালো, দেখলো নয়ন নিজের মতো খাচ্ছে। তারপর অর্ধেক খেয়েই উঠে চলে গেল। নয়ন নিজের রুমে এসে সজোরে দেয়ালে একটা ঘুষি মারলো। চায় না ওকে দেখতে, তারপর ওই বেহায়া চোখ শুধু ওকে দেখতে চায়। নয়ন মদ বের করে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলো। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। নীলু যখন নীলাশার রুমের সামনে দিয়ে যাবে, হঠাৎ করে রুমের দিকে তাকালো নীলু। নিয়াম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে নীলাশাকে, আর নীলাশার ঠোঁটে স্বাদ দিচ্ছে। নীলু আর দাঁড়ালো না, চলে গেল। ও নিয়াম, কি করছো? ছাড়ো, আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি, বুঝেছো? হয়নি, বাট হবে তো। আমার আর তর্স হয়েছে না লিনাসা, ইচ্ছে করছে তোমাকে এখনই অনেক আদর করি। বলে নীলাশার কাছে গেল। নীলাশা দূরে সরে আছে। আর তো কয়টা দিন, তারপর না হয় অনেক আদর করো। আসলে নিয়াম, আমি চাই আমাদের সম্পর্কটা পবিত্র থাকুক। আমার সব কিছু লিগেল পছন্দ, আমার আনলিগেল ভালো লাগে না। ওকে ফাইন। আই লাভ ইউ নিয়াম, তোমার মতো আমায় এত ভালো কেউ বুঝবে না। বলে জড়িয়ে ধরলো নিয়ামকে।
নীলু রুমে যেয়ে দেখে নয়ন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে। নীলু গেল, পাশে দাঁড়ালো নয়নের। সবকিছু এমন কেন হলো বলতে পারেন? নয়ন কিছু না বলে রুমে চলে গেল। নীলু দাঁড়িয়ে থাকলো আর বাইরের অন্ধকারটা দেখতে লাগলো। এমনই অন্ধকার হয়ে আছে এখন নীলুর জীবনটা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে আসলো নীলু। নয়ন শুয়ে আছে ওপাশ ফিরে। আজ আর হয়তো আসবে না, দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ি। নীলু দরজা আটকে নয়নের পাশে এসে শুয়ে পড়ল। নীলু শোয়ার সাথে সাথে নয়ন উঠে বসলো। তুই শুবি না আমার পাশে? নীলু উঠে বসলো। কেন শুভ না আপনার পাশে? তুই আমার পাশে শুলে আমার গা ঘিনঘিন করে। শুবি না তুই আমার পাশে? কি বললেন? আমি আপনার পাশে শুলে আপনার গা ঘিনঘিন করে? বলে হেসে উঠল নীলু। তারপর হাসি থামিয়ে বলল, মাঝ রাতে যখন নেশা করে আমার পাশে শুয়ে থাকেন তখন আর ঘিনঘিন করে না আপনার গা? যে বিছানায় আপনার ভাইয়ের সাথে শুতে হয় সেই বিছানায় যখন শোন তখন ঘেন্না করে না আপনার? কি হলো বলুন? নয়ন এক চর মেরে যখন আরেকটা চর মারতে যাবে এমন সময় দরজায় খটখট শব্দ হলো। নয়ন উঠে দরজা খুলে বেরিয়ে পড়লো আর নিয়াম এলো। কি হলো নয়ন, এমন রেগেছিলে কেন? সেটা আমায় জিজ্ঞেস করছো কেন? তোমার ভাইকে জিজ্ঞেস করো গিয়ে। আচ্ছা বাদ দাও এসব। তা তুমি আসতে পারলে? নীলেশা ছাড়লো তোমায়? আমি তো ভেবেছিলাম আজ আর আসবে না। কি যে বলো, তোমার কাছে না এসে কি আর পারি? হ্যাঁ, আমার শরীরটা ছাড়া তো তোমার আবার চলে না। তা দাঁড়িয়ে আছো কেন? আসো আর কাজ সেরে চলে যাও। তোমার নীলেশা দেখলে তো আবার কষ্ট পাবে। ও কখনো এসব জানবে না, বড্ড বোকা মেয়েটা। আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর আমি তো ভালোবাসি ওর টাকাকে। ওর বাবার সব সম্পদ ওর নামে। যা বিয়ের পর আমি সব আমার নামে করে নিব। ও তবে আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি একটা নেশা, যে নেশাটা আমার রোজ খেতে মন চায়। ও তাই নাকি? বিশ্বাস করো, সত্যি বলছি। নীলু শুধু হাসলো আর কিছুই বলল না। নিয়াম কাজ ছেড়ে চলে গেল। নীলু উঠে ব্লেড দিয়ে হাতে একটা পোজ দিয়ে শুয়ে পড়ল। নয়ন ছাদে দাঁড়িয়ে আছে, বোতলে আর একটুখানি মদ আছে। এমনটা তো আমি চাইনি। আমি তো ভালোবেসে একটা ঘর বাঁধতে চেয়েছিলাম, যেখানে থাকবে অফুরন্ত ভালোবাসা। বলেই অবশিষ্ট মদটা খেয়ে নিল। তারপর তা আচার দিয়ে ভেঙে ফেলল। সারা রাত এই শীতে ছাদেই কাটালো নয়ন নির্ঘুম অবস্থায়। ভোরের দিকে নয়ন রুমে এসে দেখে নীলু ঘুমিয়ে আছে। নয়ন গিয়ে নীলুর পাশে বসলো। তারপর ঘুমন্ত নীলুকে দু চোখ ভরে দেখতে লাগলো। রাতে চর মেরেছিল এটা মনে হতেই যেন নয়ন নীলুর গালটা স্পর্শ করতে যাবে। এমন সময় গলায় আঁচড়ের দাগ দেখে নয়ন উঠে পড়ে নীলুর পাশ থেকে। সকালে নীলাশার মা নিয়াম আর নীলাশা বাগানে গেছে, আর নীলু সবার জন্য চা বানাচ্ছে। নিয়ামের আদেশ সবার সামনে ভালো বউ হয়ে থাকতে হবে, যাতে কেউ কিছু সন্দেহ করতে না পারে যে তারা যে দেখছে তার সবকিছুই নাটক। তাই নীলুর এখন অভিনয় করতে হচ্ছে একজন ভালো বউ হওয়ার। কিন্তু নীলু তো সত্যিই চেয়েছিল একজন বউ হতে, তাহলে জীবন কেন তাকে নিয়ে নোংরা খেলা খেললো? তবে নীলু ঠিক করেছে এইসব কিছু শেষ সে দেখবে, জীবন তাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। এর ভেতর নীলাশা আসলো নীলুর কাছে। কি করছো? চা বানাচ্ছি। নয়ন কোথায়? ওকে তো দেখলাম না সকালে। বাইরে গেছে। ও আচ্ছা, নয়ন তোমায় অনেক ভালোবাসে তাই না? নীলু কিছু বলল না, শুধু বুক ভরা বেদনা নিয়ে মুখে হাসির রেখা টানলো। হে বলো না, তোমায় খুব ভালোবাসে তাই না? সেটার চিহ্ন তোমায় গলায় দেখতে পাচ্ছি। ও বুঝতে পেরেছি, লজ্জা পাচ্ছ তাই না? বিয়ের পর এমন আমার গায়েও। ওহ, তুমি তো আমার ছোট যা। আমিও না কি বলছি তোমার ভাসুরের নামে। আমাদের দুজনের গায়ে ওই একই লোকের আঁচড় কাটবে নীলেশা। কিছু কি বললে? বলছি চা হয়ে গেছে, তুমি বসো, তোমায় চা দিচ্ছি। ওকে। নীলেশা চা খাচ্ছে আর নিয়াম ওর ফিউচার নিয়ে কি কি প্ল্যান করবে তা বলছে, আর নীলু চুপচাপ শুধু শুনছে। তুমি
সত্যি অনেক বোকা নীলেশা, জীবনে একজন ভুল মানুষকে নিয়ে এত স্বপ্ন দেখছো। দুপুরের দিকে নয়ন বাড়িতে আসলো। সকাল থেকে সবাই শুধু জিজ্ঞেস করছিল নয়ন কোথায়, তাই নিয়াম নয়নকে ফোন দিয়ে আসতে বলে। নয়ন রুমে গেল। এমন সময় নীলু স্নান সেরে মাত্র বের হলো চুল মুছতে মুছতে। কোথাও যাওয়ার আগে একটু বলে যাবেন, যে কেউ জিজ্ঞেস করলে কি বলবো যে আপনি কোথায় গিয়েছেন। বলে নীলু চুল মুছতে মুছতে বারান্দায় গেল। সেখানে দাঁড়িয়ে চুল ঝাড়তে লাগলো। নয়ন পলকহীন ভাবে তাকিয়ে আছে নীলুর দিকে। নীলুর চুলের জল গায়ে মাখার খুব স্বাদ জাগলো নয়নের, তাই পেছনে দাঁড়ালো নয়ন। নীলুর চুলের জল ছিটকে পড়ছে নয়নের সারা মুখে। নয়ন চোখ বন্ধ করে তা উপভোগ করতে লাগলো। নীলুর চুল মোছা হয়ে গেলে পিছন ফিরতেই দেখে নয়ন চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কি হলো, এমন দাঁড়িয়ে আছেন কেন? নয়ন তাড়াতাড়ি করে চোখ খুলে তাকালো। তারপর কিছু না বলেই টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। নয়নের নিজের উপর আবার রাগ উঠতে লাগলো। কেন পারছি না নিজেকে শক্ত রাখতে? কেন বারবার ওই ছলনাময় মায়ে আটকে যাচ্ছি? বলে ঝর্ণাটা ছেড়ে দেয় নয়ন। নিচে নামার সময় নীলু দেখলো নীলেশা আর ওর বাবা মিলে গল্প করছে। নীলুর মনে পড়ে গেল ওর বাবার কথা। কত না গল্প করতো নীলু, কত না কথা বলতো নীলু ওর বাবার সাথে। কিন্তু এখন শত মন চাইলেও একটু কথা বলতে পারে না নীলু ওর বাবার সাথে। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো নীলু। আরে নীলু, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। নীলু ওদের কাছে আসতেই নীলেশার বাবা নীলুর হাত ধরে তার পাশে বসালো। তারপর কথা বলার ছলে কলে বারবার নীলুর গায়ে হাত দিচ্ছে। প্রতিটা স্পর্শতে বোঝা যায় কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ। নীলু বেশ বুঝতে পারছে নীলেশার বাবার তাকে খারাপ মাইন্ডে স্পর্শ করছে। তবে নীলু এসবের কোনো প্রতিবাদ করবে না বলে মনে মনে ঠিক করেছে যে শরীর আগে থেকেই অপবিত্র, তার আর নতুন করে কি বা অপবিত্র হবে। তবে বিষয়টা নীলেশার চোখ এড়ালো না। নীলেশা বুঝতে পারছে তার বাবা নীলুকে বাজে ভাবেই টাচ করছে। বিষয়টা একদম ভালো লাগলো না নীলেশার। নীলেশা মনে মনে কষ্ট পেল এটা ভেবে যে তার বাবা এমন হতে পারলো কি করে। নীলু, আমি তো বলতে ভুলে গেছিলাম, মা তোমায় ডেকেছিল। ঠিক আছে। নীলু চলে গেল। নীলেশা ওর বাবার দিকে রাগের লুক নিয়ে চলে গেল। আন্টি ডেকেছিলেন আমায়? আরে বসো এখানে। নীলু গিয়ে নীলেশার মায়ের কাছে গিয়ে বসলো। তোমার কে কে আছে বাবার বাড়িতে? আমার শুধু বাবা আছে, মাকে কখনো দেখিনি। আমাকে জন্ম দেওয়ার সময় নাকি মা মারা গেছেন। তো তোমার বাবাকে একদিন আসতে বলো, দেখা করা যাবে তার সাথে। আচ্ছা আন্টি, চলুন লাঞ্চ করবেন। হ্যাঁ চলো। তারপর নীলু আর নীলেশার মা হাতে হাতে করে টেবিলের খাবার সাজিয়ে সবাই খেতে ডাকলো। সবাই একসাথে খেতে বসেছে। নীলেশা চুপচাপ খাচ্ছে, কারোর সাথে কোনো কথা বলছে না। তার বাবার উপরে খুব রেগে আছে। নীলেশা মানতে পারছে না তার বাবা এমন হবে। খাওয়া দাওয়া করে যে যার রুমে গেল। নীলু রুমে গেল এমন সময় নিয়াম ফোন দিল। হ্যাঁ বলো। একটা হোটেলের অ্যাড্রেস বলছি, তাড়াতাড়ি চলে আসো সেখানে। ঠিক আছে। নীলু রেডি হয়ে বেরিয়ে পড়লো। হোটেলে আগে থেকেই নিয়াম অপেক্ষা করছিল নীলুর জন্য। নীলু আসতেই জড়িয়ে ধরল নিয়াম। ওহ, তুমি এসেছো। এই কদিন তোমায় মন মতো কাছেই পাচ্ছি না বাড়িতে, তাই তো? নিয়ামকে তার বলতে না দিয়ে নীলু বলল, তাই তো, এখন এই হোটেলে ডাকলে আমায় কাছে পাবে বলে। তাই তো ওকে তাড়াতাড়ি করো, তারপর আবার আমায় যেতে হবে তো অভিনয় করতে। আচ্ছা, তুমি এমন কেন? তোমার মাঝে কি কোনো ফিল নেই? আমার সব ফিলিংস যে তুই গলা টিপে হত্যা করেছিস, শয়তান। নিয়াম নীলুর কোনো জবাব না পেয়ে নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। নিয়ামের কাছে মনে হয় সেদিন রাত একজন প্রাণহীন মানুষের সাথে মিলিত হচ্ছে, যার ভেতরে না আছে কোনো তেজ, না আছে কোনো উত্তেজনা। আগে যখন জোর করে পেতে হতো নীলুকে, তখন একটা আলাদা আনন্দ পেত। আর এখন নীলু সব স্বেচ্ছায় দিলেও সেই আনন্দটা আর কাজ করে না নিয়ামের। তবুও সে নীলুকে কোনো ছাড় দেয় না। এমন করেই দিন পার হতে লাগলো নীলুর। সবার সামনে নয়ন আর নীলু হ্যাপি কাপল। কতটা হাসি খুশি থাকতে হয় নীলুর সবার সামনে।
অথচ এই হাসির পেছনে যে কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট লুকিয়ে আছে তা কারো চোখে পড়ে না। নীলু সে সুযোগটাও কাউকে দেয় না। সারা বাড়ি জুড়ে লোকে লোকারণ্য হয়ে আছে। নিয়ামের আর নীলেশার বিয়ে উপলক্ষে বাড়ি ভর্তি মেহমান। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তাই কোনো কিছুতেই অপূর্ণ রাখতে চান না নীলেশার বাবা। তবে কিছুদিন ধরে খেয়াল করেছে নীলেশার বাবা তার মেয়ে তার সাথে কখনো প্রয়োজন ছাড়া কথা বলে না, কেমন রেগে থাকে তার উপর। ব্যস্ত তার কারণে এই নিয়ে কথা বলে উঠতে পারছে না ঠিক কি বিষয়ে তার মেয়ে তার উপর রেগে আছে। নয়ন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল। এমন সময় নিয়াম আসে। একটু কন্ট্রোল করে খাস, কেউ দেখলে কিন্তু। নিয়ামকে আর বলতে না দিয়ে নয়ন বলা শুরু করলো। আমি জানি আমার সবকিছু কন্ট্রোল রেখেই বাঁচতে হবে। দুজনেই চুপ করে আছে। কিছুক্ষণ পর যখন নিয়াম চলে যাওয়া ধরলো, নয়ন পেছন থেকে ডাক দিল। ভাই, হ্যাঁ বল। তুমি খুশি তো? হ্যাঁ ভাই, আমি খুব খুশি। আচ্ছা ভাই, তোমার তো আর কদিন পরে বিয়ে, তাই না? তা এরপর নীলুর কি হবে? তোর কি ওর জন্য চিন্তা হচ্ছে নাকি? জাস্ট জানতে চাইছি এরপর কি হবে। সময় হলেই দেখতে পাবি। আমি নিচে যাচ্ছি, তুইও চলে আয়। বেশি খাস না, নেচে চলে যাবে। বলে নিয়াম চলে গেল। আমি তো চাই ভাই একটু নেশা হোক, কিন্তু এই মদ আর আমার নেশা দৌড়তে পারছে না ভাই। বলে ডক করে গিলতে লাগলো মদ। আজকাল নেশাটাও কাজ করে না নয়নের মধ্যে। নেশাটা হলেই নয়ন তার সব কষ্ট ভুলে থাকতে পারে। নেশাটাও হয়তো তার সাথে বেইমানি করছে। নিয়াম আর নীলেশা মিলে অনলাইনে ড্রেস দেখছিল। এমন সময় নীলেশার বাবা ডাক দেয় নিয়ামকে। তোমার আঙ্গুলের মাপটাই তো এখনো নেওয়া হলো না, না দিলে তো মনে থাকতো না। তাড়াতাড়ি একবার আসো তো আমার সাথে। ওকে পাপা, চলুন। তুমি দেখো, আমি আসছি। ওকে ওকে। নিয়াম চলে গেল। নীলেশা ড্রেস দেখতে লাগলো। ধ্যাত, একা একা তো বুঝতেই পারছি না কোনটা চয়েস করব। তার থেকে বরং নিয়াম আসুক, তারপর ও যে চয়েস করবে সেটাই নিব। নীলেশা অনলাইন থেকে বের হয়ে নিজের কয়েকটা সেলফি নিল। নীলেশা গ্যালারিতে ঢুকে ছবিগুলো দেখতে লাগলো। অনেক ছবি আছে নিয়াম আর নীলেশার একসাথে। সেসব ছবিগুলোও দেখতে লাগলো নীলেশা। দেখি তো কেমন হলো। এই পিকটা আমার একটুও ভালো হয়নি, বাট ওকে কি সুন্দর লাগছে। হঠাৎ ছবি দেখতে দেখতে ভিডিওতে চলে গেল। একটা ভিডিওতে নিয়ামকে দেখে নীলেশা তাড়াতাড়ি করে ভিডিওটি ওপেন করে। ভিডিওটি ওপেন হবার পর যা দেখলো তা দেখার জন্য নীলেশা মোটেও প্রস্তুত ছিল না। নীলেশার চোখ জল ঝরতে লাগলো। নীলেশা উঠে দাঁড়ালো আর সোজা নীলুর রুমে গেল। নীলু কাপড় ভাঁজ করে আলমারিতে রাখছিল। এমন সময় নীলেশা আসলো। নীলু, হ্যাঁ বলো, কাঁদছো কেন? কি হয়েছে? নীলেশা কোনো কথা না বলে ভিডিওটি নীলুর সামনে ধরলো। তুমি তুমি এই নীলুকে আর বলতে না দিয়ে নীলেশা সজোরে এক চড় মারল নীলুর গালে। ছি নীলু, ছি, তুমি এতটা নীচ আমি ভাবতেও পারিনি। তুমি তোমার হাজবেন্ডের বড় ভাইয়ের সাথে, ছি। আর নিয়াম, ও কি করে আমায় ঠকাতে পারলো? ও তো আমায় ভালোবাসে। এবার নীলু জোরে জোরে হেসে ওঠে আর বলতে লাগলো। কি বললে নিয়াম? তোমায় ভালোবাসে? কি বলতে চাইছো তুমি? নীলু এবার হাসি থামিয়ে চোখ মুখ শক্ত করে বলতে লাগলো। যাকে তুমি এত ভালোবাসো, আদৌ সে তোমার ভালোবাসার যোগ্য কিনা সেটা কখনো ভেবে দেখেছো? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। নীলু তার হাতটা নীলেশার সামনে ধরলো। দেখতে পাচ্ছো এই যে কাটার দাগগুলো? হ্যাঁ, তুমি এভাবে হাত কেটেছো কেন? আর সেটা আমায় দেখাচ্ছ কেন? এই দাগগুলো হলো আমার প্রতি হওয়া অন্যায়ের হিসাব। তারপর নীলু প্রথম থেকে এক এক করে সবকিছু বলতে লাগলো নীলেশাকে। চুপ করো নীলু, আমি আর শুনতে পারছি না। নীলু চুপ হয়ে গেল। আমি একটা জানোয়ারকে কি করে ভালোবাসলাম? আমি আর তুমি একই ভুল করেছি জানো। তুমিও একটা ভুল মানুষকে ভালোবেসেছো আর আমিও একটা ভুল মানুষকে ভালোবেসেছি। সেই কলেজ লাইফ থেকে নয়নকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি। একদিন বাবা হুট করে এসেই বলল, মা তোর জন্য একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি,
ছেলেটিকে আমার খুব পছন্দ হয়েছে। এই নে ছবি, তুই রাজি থাকলে সামনের দিকে এগোবো বলে বাবা ছবিটা রেখে চলে যায়। জানো, তখন মনে মনে কষ্ট পেয়েছিলাম, খুব কান্না পাচ্ছিল। মুখ ফুটে তাকেও বলতে পারিনি যে ভালোবাসি, আর বাবাকেও বলতে পারলাম না। হঠাৎ করে ছবিটার দিকে চোখ পড়তেই চমকে উঠি, কারণ ছবিটা ছিল নয়নের। সেদিন খুব খুব খুশি হয়েছিলাম, বুক ভরা স্বপ্ন আর এক বুক ভালোবাসা নিয়ে এখানে আসছিলাম। কিন্তু আমার সেই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব তছনছ হয়ে গেল সেই রাতটায়। তুমি জানো কত কত মিনতি করেছি, কত শতবার নয়নকে ডেকেছি। তারই সামনে তারই বড় ভাই তার বিয়ে করা বউকে ধর্ষণ করছে। একটা বারের জন্য নয়ন আমার দিকে ফিরে তাকালো না, শুনলো না আমার মিনতি। তারপর থেকে সব আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে সব মেনে নিলাম। বলা শেষ হতেই নীলাশা নীলুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। তুমি কি মানুষ? কি করে এত কিছু সহ্য করলে? কেন তোমার নিজ হাতে শেষ করে ফেলোনি ওই নরকের কীটটাকে? ও ডিয়ার, তুমি এখানে? আর আমি তোমায় খুঁজছিলাম। আরে আমিও তো তোমায় খুঁজছিলাম, কোথায় ছিলে তুমি? তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমি তোমায় খুঁজছিলাম এতক্ষণ। ও আচ্ছা, আমার ফোনটা দাও তো, একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। হ্যাঁ, এই নাও। নীলাশার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়াম চলে গেল। পাপ্পা, ইয়েস প্রিন্সেস। আমাদের বিয়ের ডেটটা এগিয়ে দাও। ওয়েট, এত তাড়াতাড়ি সব কিভাবে ম্যানেজ করব? আমি কিছু শুনতে চাই না পাপ্পা, তুমি বিয়ের ডেটটা এগিয়ে দাও। আর আমি চাই না আমার বিয়েতে কেউ নিমন্ত্রণে বাদ থাকুক। পুরো শহর আমি আমার বিয়ের উপস্থিতি চাই। বলে নীলাশা চলে গেল। এদিকে মেয়ের এমন কথা শুনে নীলাশার বাবা বেশ চিন্তায় পড়ে গেল। এত তাড়াতাড়ি কি করে সবকিছু ম্যানেজ করবে? দুপুরে সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, এমন সময় পেছন থেকে কেউ একজন নীলাশা বলে ডাক দেয়। হোয়াট ইজ সারপ্রাইজ ম্যান? কি বলেছিলাম না হঠাৎ করে আসবো, সো আই এম কামিং। ও, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, মাই ফ্রেন্ড নোয়ান। আমরা বিদেশে একই কলেজে একই ডিপার্টমেন্টে পড়তাম। হি ইজ রিয়েলি মাই গুড ফ্রেন্ড। হাই, আই এম নিয়াম রয়। নীলে স্যার। নীলে স্যার উড বি হাজব্যান্ড, আই এম কারেক্ট? ইয়েস। তারপর একে একে সবাই পরিচিত হলো। হাই। বলে নীলুর দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। নীলু হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। হাই। ইউ আর সো বিউটিফুল লেডি। থ্যাঙ্কস। দুজন দুজনের হাত এখনো ধরে আছে, যেটা দেখে নিয়ামের মাথা গরম হয়ে যাচ্ছে। নোয়ান। বলে নীলুর কাছ থেকে নুয়ানকে সরিয়ে আনে। বসুন না, আমাদের সাথে লাঞ্চটা সবাই একসাথে করা যাক। ইয়া, আই এম সো হাংরি। নুয়ান গিয়ে নীলুর পাশের চেয়ারটায় বসলো। হেই, তোমার নামটা যেন কি? ও নীলু, মনে পড়েছে। ইউ নেম ইজ সো লাভলি। ধন্যবাদ। তা মাই শোন, বাংলাদেশে তোমার বাড়ি কোথায়? সিলেট। তারপর সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো। নীলু নিজের রুমে যাবে এমন সময় কেউ একজন আচমকা টান দিয়ে একটা রুমে নিয়ে এলো। কে কে? আমি। ও তুমি? কেন, আর কাউকে আশা করছিলে নাকি? যদি বলি হ্যাঁ। নীলুকে দেয়ালে ঠেকিয়ে নীলুর গলা টিপে ধরে নিয়াম। একদম জানে মেরে ফেলবো, তুই শুধুই আমার, তোকে শুধু আমি ছুবো, আর কেউ না। আর এই নোয়ানের থেকে দূরে থাকবি, আমি চাই না তোকে আর কেউ ছুক। বলে নিয়াম চলে গেল। নিয়াম চলে যাবার পর নীলুর রুম থেকে বের হলে নুয়ানের সাথে দেখা হয়। হেই, আমি তোমাকে খুঁজছিলাম। আমাকে? তা আমাকে কেন খুঁজছিলে? আসলে নীলে স্যারকে দেখছি না, একা একা বোরিং লাগছিল, তাই ভাবলাম তোমার কাছে আসি। যদি আমার সাথেও বোরিং লাগে তখন? এমন বিউটিফুল লেডির সাথে কোনো পুরুষেরই বোরিং ফিল লাগতে পারেই না। আপনি দেখছি ভালো কথা জানেন।
অনেক কিছু জানি, সুযোগ পেলে দেখাবো। কথাটা নীলুর কানের কাছে গিয়ে বলল। ও তাই নাকি? দূর থেকে নয়ন সব দেখছিল। আবার নতুন আরেকজন। বলে নয়ন চলে গেল। নীলেশা, তুমি নাকি বিয়ের ডেট এগিয়ে দিতে বলেছো? হ্যাঁ, আসলে আমার না আর তর্স হয়েছে না, তোমার থেকে বেশি দিন আর দূরে থাকতে চাই না আমি। তাই তো পাপ্পাকে বললাম যাতে বিয়ের ডেট এগিয়ে দেয়। আমি আর তোমায় ছাড়া থাকতে চাই না, তোমায় খুব কাছে পেতে মন চায়। বলে ধীরে ধীরে নীলাশার ঠোঁটের দিকে এগুলো। এমন সময় হুট করে নয়ন দরজায় নক করে। নীলাশা নিয়ামের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। আরে নোয়া, আসো। আরে নিয়মও আছে দেখছি, যাক ভালোই হলো। আসলে আমি আর নীলু একটু বাইরে যাচ্ছি। তুমি আর নীলু বাইরে যাচ্ছ মানে? হ্যাঁ, আমরা একটু শপিংয়ে যাব। নয়নকে বলেছো? আসলে ওনাকে ঠিক দেখছি না, হয়তো বাড়িতে নেই, তাই তোমাদের বলে গেলাম। ওকে, তাহলে আমরাও যাই, আমাদেরও তো শপিং করার আছে কিছু। আমাদের শপিং এর তো এখনো লিস্ট করা হয়নি নিয়া, তার থেকে বরং ওরা যাক। হ্যাঁ, বাট আমার কিছু ইমার্জেন্সি জিনিস লাগবে, আর তুমিও চলো, ঘুরে আসা যাক। ওকে। তারপর চারজন মিলে শপিং এ গেল। সারা রাস্তায় নয়ন আর নীলু অনেক হাসাহাসি করছিল, যা দেখে নিয়াম রীতিমতো রেগে আছে। নীলু দেখো, এই ড্রেসটা তোমায় অনেক ভালো লাগবে। না, ড্রেসটা নীলুকে ভালো লাগবে না। ওয়াও নুয়ান, আপনার পছন্দ আছে দেখছি, আমি ট্রাই করে আসি। হ্যাঁ যাও, আসলেই ভালো লাগছে তোমাকে ড্রেসটায়। নীলু চলে যাবার কিছুক্ষণ পরেই আমি একটা কল করে আসি। ওকে, তাড়াতাড়ি এসো। নীলু চেঞ্জ রুম থেকে বের হবে, এমন সময় নিয়াম চট করে এসে নীলুকে একটা রুমে নিয়ে ঢুকে পড়ে। তারপর নীলুকে চেপে ধরলো। নোয়ানের সাথে এত কিসের ভাব তোমার? হ্যাঁ, কেন? আমায় দিয়ে কি এখন পোষাচ্ছে না যে অন্য কারো কাছে যেতে হচ্ছে? জিনিস যখন পুরনো হয়ে যায় তখন আমরা কি করি বলো তো? তখন আমরা নতুন কিছু খুঁজি, তাই না? নীলুর কথা শুনে নিয়াম সাথে সাথে নীলুর গলা চেপে ধরে। আজ তোকে আমি মেরেই ফেলবো। বলে আরো চেপে ধরলো। এমন সময় নীলাশা আসে। নীলু, হলো তোমার? নীলাশার কণ্ঠ শুনে নিয়াম নীলুকে ছেড়ে দেয়। নীলু ছাড়া পেয়ে কাশতে থাকে। নীলু, কি হলো? ঠিক আছো তুমি? নীলু কাশি থামিয়ে বলতে লাগলো। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসো। নীলাশা চলে গেল। তোর লাইফে শুধু এই নিয়ম থাকবে, অন্য কেউ আসলে তাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর নুয়ানের চয়েস করা ড্রেসটা ছিঁড়ে টুকরো করে দিয়ে বেরিয়ে পড়ে। নীলু সেই টুকরো ড্রেসটা হাতে নিয়ে এলো। কি হয়েছে নীলু? আসলে ড্রেসটা ছিঁড়ে গেছে। আরে এই সামান্য কারণের জন্য মুখটা এমন করে রেখেছো, এটা কিন্তু ঠিক না নীলু। চলো, আমি তোমাকে আরো ভালো ভালো ড্রেস চয়েস করে দিচ্ছি। এর ভেতর নিয়াম আসলো। তারপর চারজনে মিলে শপিং করলো। সবার বিল নুয়ান পে করলো। তার এক কথা, সে সবার বিল পে করবে। রাতে নীলুর রুমে বসেছিল, এমন সময় নিয়াম আসে। আমার মানা করা সত্ত্বেও নোয়ানের সাথে এত কিসের কথা তোমার? হ্যাঁ, তুমি কে হও আমার? আমার স্বামী? না, তুমি আমার স্বামী না, তুমি আমার বাবা। তাহলে তুমি এমন কে যার সব কথা আমার শুনতে হবে? তোমার সাথে তো আমার সম্পর্ক ওই বিছানায়, এর বাইরে আর তো কোনো সম্পর্ক থাকতে পারে বলে আমার মনে হয় না। নিয়াম নীলুর এসব কথা শুনে রাগে নীলুর মুখ টিপে ধরে। খুব বলি ফুটেছে তাই না? এইসব বলি একদম বন্ধ করে দিতে পারি আমি। দেখাবো সবার সামনে তোমার এই সুন্দর শরীরে কোথায় কয়টা তিল আছে। এসব যেমন আমি দেখেছি তেমন পুরো পৃথিবী দেখবে। তুমিও চাও আমি এমনটা করি? নিয়ামের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে কি চাও আর তুমি আমার কাছ থেকে? আমার সব কিছুই তো কেড়ে নিয়েছো। তারপরও বারবার ভিডিওগুলোর ভয় দেখাও। ভুলে যেও না, ওই ভিডিওতে তুমিও আছো। তোমরা মেয়েরা আসলে না খুব বোকা। তোমার কি মনে হয় এমন কাঁচা কাজ আমি করব? এটা বিজ্ঞানের যুগে যুগে যুগে
সবকিছুই করা যায়। বলেই ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় নীলুকে, তারপর ঝাঁপিয়ে পড়ে। এক সপ্তাহ পর সারা বাড়ির মানুষে গিজগিজ করছে, যে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ করে আনা হয়েছে। নিয়াম এখন খুব ব্যস্ত। নিয়াম এই দিনটারই অপেক্ষা করছে কয়েক বছর ধরে। কালকেই তার সব অপেক্ষার অবসান ঘটবে। নীলু বারান্দায় বসে বসে ভাবছিল তার বিয়ের দিনের কথা। সেদিন এক অজানা ভয় কাজ করে প্রতিটা মেয়ের মনে, এক অন্যরকম ভালো লাগাও কাজ করে। আবার এসব ভাবছিল এমন সময় নুয়ান আসে। নীলু। আরে আপনি, কিছু কি দরকার? শুধু দরকার তোমার সঙ্গটার। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? বসুন। তার আগে তোমায় কিছু দিতে চাই। আমায় তা কি দিবেন? নুয়ান একটা প্যাকেট নীলুর হাতে ধরিয়ে দেয়। কি এটা? খুলেই দেখো না। নীলু প্যাকেট খুলে একটা শাড়ি দেখতে পেল। শাড়ি? হ্যাঁ শাড়ি, কাল তুমি বিয়েতে এই শাড়িটা পরবে। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না নীলু, কাল তুমি এই শাড়িটাই পরবে। নুয়ান কথাগুলো নীলুর হাত ধরে বলেছিল। এমন সময় নয়ন আসে। ভালোই দেখি চলছে, তাই এমন কাস্টমারের কতজন আছে শুনি। নয়নের কথা শুনে নুয়ান রাগের বশে নয়নের দিকে তেড়ে আসতে গেল। নীলু আটকায় আর ভালো করে নুয়ানের হাত ধরে। কাস্টমার আপাতত একজনই আছে, আরো হলে অবশ্যই জানাবো আপনাকে। বলে নুয়ানের হাত ধরে নয়নের সামনে থেকে চলে আসেন নীলু। রাত 1:30। নীলু খুব সুন্দর করে সেজেছে আর নিয়ামের জন্য অপেক্ষা করছে। 2টোর দিকে ছাদে আসে। ওয়াও, ছাদটা এমন সুন্দর করে কে সাজালো? কেন, এই যে আমি। আরে এ আমি কাকে দেখছি? আকাশের পরী কি আজ জমিনে নেমে আসলো নাকি? নীলু মিষ্টি করে হাসতে লাগলো। ওহ, আমার তো নেশা ধরে যাচ্ছে তোমায় দেখে। বলে ধীরে ধীরে নীলুর কাছে আসতে লাগলো নিয়াম। 1 মিনিট। কি হলো? নীলু একটা মদের বোতল আনলো। আজ রাতটা একটু অন্যরকম করে কাটাতে চাই। কাল তো তোমার বিয়ে, আর এরপর তো তুমি নীলেশার নেশায় মগ্ন থাকবে। তখন তো আর এমন নিরালায় তোমায় আর পাবো না। আরে পাবে পাবে, তোমার প্রতি যে নেশাটা ধরেছে সেটা আর এত জলদি শেষ হবার নয়। নীলু তারপর গ্লাসে মদ ঢেলে নিয়ামকে দিল। নিয়ামও তা সাদরে গ্রহণ করলো। পরের দিন, আজ নিয়াম আর নীলেশার বিয়ে। সারা বাড়ি কাঁচা ফুল আর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। নীলেশার বাবা যেন দম ফেলার মতো অবকাশ পাচ্ছে না। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কোনো কিছুতেই কোনো কমতি রাখতে চান না তিনি। সকালের দিকে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। নীলাশাকে একটা হলুদ শাড়ি পরানো হয়েছে। তবে শুধু নীলাশা না, সবাই আজ হলুদ ড্রেস পরেছে। ছেলেরা হলুদ পাঞ্জাবি আর মেয়েরা হলুদ শাড়ি। দেখে মনে হচ্ছে কোনো এক হলুদ রাজ্য যেখানে সবাই হলুদ পোশাক পরে আছে। নীলাশা স্টেজে বসানো হয়েছে, ঠিক পাশে বসানো হয়েছে নিয়ামকে। এক একে সবাই তাদের হলুদ লাগিয়ে দিচ্ছে। নিয়াম মাঝে মাঝে নীলাশার কানে কি যেন বলছিল। গায়ে হলুদের পর্ব শেষ হতেই আবার বিয়ের সাজে নিজেকে তৈরি করছে নীলাশা। লাল টকটকে বেনারসি পরানো হয়েছে নীলাশাকে। খাঁটি সোনার গয়না দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে নীলাশার সারা শরীর। মেয়েকে কোণে সেজে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে নীলাশার মায়ের। গোধূলি লগ্নেই বিয়ে হবে নীলাশার। খুব বড় করে মণ্ডপ তৈরি করা হয়েছে। নিয়াম বরবেশে মণ্ডপে বসেছিল, আর নীলাশাকে যখন মণ্ডপে নিয়ে যাওয়া হয় তখন নীলাশা দাঁড়িয়ে যায় আর স্টেজে উঠে মাইক হাতে নেয়। যে যেখানে আছেন দয়া করে একটু এখানে আসেন। নীলাশার এমন কথা শুনে নীলাশার বাবা মেয়ের কাছে গেলেন। সবাইকে ডাকছো কেন মামুনি? আর তাছাড়া তোমার বিয়ের লগ্ন শেষ হতে কিন্তু সময় নেই। সব জানতে পারবা। নিয়ামও চলে আসে মণ্ডপ থেকে। হোয়াট হ্যাপেন্ড নীলেশা? সব জানতে পারবা বাবা। তোমরা প্লিজ একটু নিচে গিয়ে দাঁড়াও। মানে? যা বলছি তাই করো। নীলাশার বাবা আর নিয়াম স্টেজ থেকে নিচে গিয়ে দাঁড়ালো। আজ আমি আপনাদের সবাইকে কিছু দেখাতে চাই। তারপর নীলাশা একটা ভিডিও ওপেন করে। ভিডিও, নিয়াম নীলুর কাঁধে মাথা রেখে মদ খাচ্ছে আর কিছু সময় পর পর নীলুর ঘাড়ে কিস করছে। নিয়ামের অল্পতেই নেশা চড়ে গেল। কাল তো তোমার বিয়ে,
তা এরপর কি করবে? আমার এত বছরের সাধনায় কাল সিদ্ধি লাভ করব। এত বছরের সাধনা মানে? নিয়াম এক চুমুক মদ খেয়ে আবার বলতে শুরু করলো। বাবার বন্ধু ছিলেন নীলেশার বাবা। বাবার থেকেও সম্পদশালী ছিল নীলেশার বাবা। একদিন বাবা এসে মাকে বলছে নীলেশার জন্য নাকি একটা ভালো ছেলে খুঁজছে, যে কিনা বিয়ের পর সব নীলেশার বাবার সব সামলাবেন আর তার নামেই সবকিছু করে দিবেন। এই কথাটা আমি শুনে ফেলি। তারপর মাকে বলি আমি বিয়ে করতে চাই নীলেশাকে। মা এই কথা বাবাকে বললে বাবা সোজা না করে দেয়, কারণ তিনি কখনো আমাকে পছন্দ করতেন না, সব সময় নয়নকেই বেশি ভালোবাসতো। বাবাকে অনেক বুঝিয়েছিলাম যাতে তিনি নীলেশার বাবার কাছে আমার আর নীলেশার বিয়ের কথা বলে, কিন্তু বাবার এক কথা তিনি বলতে পারবেন না। এ নিয়ে একদিন বাবার সাথে তর্কাতর্কি বেঁধে যায়, যার রাগের বসে বাবার মাথায় একটা বাড়ি মারি। হঠাৎই খুব রাগ উঠে গেল। মনের ভিতর বাবার প্রতি জমানো রাগটা বের হতে লাগলো। তারপর একের পর এক বাড়ি মারছিলাম। বাবা ততক্ষণে মরে গিয়েছিল। এমন সময় মা এসে চিল্লাপাল্লা করছিল, আর যখন বলল পুলিশে সব বলে দিবে, তখন মাকেও আঘাত করি। এরপর লাশ দুটো নিয়ে গাড়িতে উঠাই। তারপর খুব দূরে গিয়ে রাস্তার মাঝখানে একটা ট্রাক দিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট করাই। সবাই মনে করে মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর নীলেশার বাবার সম্পত্তি পেতে চাই। নীলেশার কাছেও সবসময় দুঃখী সেজে থাকতাম, যার কারণে ও এক সময় আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। তারপর নিজেই জানায় তার মনের কথা। তাহলে তো দেখছি অনেক কষ্ট করেছো। সব ঠিকঠাক ছিল, কিন্তু যখন নয়ন এসে তোমার ছবি দেখায়, তোমাকে দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তোমায় কাছে পাওয়ার তীব্র ইচ্ছা জাগলো। একদিন সামনাসামনি দেখবো বলে কলেজেও যাই, আর তোমায় দেখাও পেয়ে যাই। সেদিনের পর থেকে যেন আমার মাথা আরো খারাপ হয়ে গেল। তারপর? নিয়াম আরেক চুমুক দিল গ্লাসে, তারপর আবার বলতে শুরু করলো। একদিন নয়নকে ডাকলাম, তারপর ওকে বললাম তুই যে মেয়েটাকে দেখাইছিলি সে আসলে আমার গার্লফ্রেন্ড ছিল। 1 বছর হলো আমাদের ব্রেকআপ হয়েছে। তুই যখন ওর ছবি দেখাইছিস তখন আমি তোকে কিছু বলিনি, এটা ভেবে যে তুই কষ্ট পাবি, কিন্তু এখন আমি তোকে এসব বলতে বাধ্য হলাম, কারণ যখন ও আমাকে এই মেসেজগুলো পাঠালো, মেসেজে লেখা ছিল, দেখলি তো তোর ভাইকে কেমন করে আমার রূপের জালে আটকালাম। তোর ভাই তো আমার জন্য এখন ফিদা, এখন শুধু বিয়ের অপেক্ষা। তারপর তোর সামনেই তোর ভাইয়ের সাথে বাসর করব। তবে চিন্তা করিস না, শত হলেও তুই আমার এক্স বয়ফ্রেন্ড, তোকেও সুযোগ দিব। ওয়েট কর, আমি আসছি তোদের বাড়ি। তারপর কিছু নেগেটিভ ছবিও পাঠায়। এইসব নয়ন দেখে ও রাগে ফেটে পড়ে। তখন ওই আমাকে বলে ও তোমায় বিয়ে করবে, কিন্তু কখনো তোমায় বইয়ের অধিকারও দিবে না, আর আমার যা খুশি আমি তাই করতে পারি, এতে ও কখনো কিছু বলবে না। আর ও যাতে কখনো কিছু না বলে আমি সেই ব্যবস্থাও করেছিলাম। ওকে রোজ তোমার নামে কিছু না কিছু বোঝাতাম, আর ওকে একটু একটু করে নেশার জগতে ঠেলে দিতে লাগলাম। ওকে যখন দেখতাম খুব কষ্ট পাচ্ছে, তখন আমার মনের ভিতর খুব শান্তি লাগতো। এক সময় ওর নামের সব সম্পত্তি আমার নামে করিয়ে নিই। ওর যা যা ছিল আমি সব কৌশলে কেড়ে নিই, আর নয়ন সেটা বুঝতেও পারেনি। নীলু তখন রাগে কাঁপছিল, ওর ইচ্ছে হচ্ছিল এখনই খুন করে ফেলতে নিয়ামকে। নিয়াম আবার বলতে শুরু করলো। কিন্তু আমি তোমায় কখন যেন সত্যি ভালোবেসে ফেলি। আমি ভেবে নিয়েছি আমি কখনো তোমায় ছাড়বো না। নীলেশাও থাকবে আর তুমিও থাকবা। তুমি চাইলে আমি নীলেশাকেও সরিয়ে দেব, বাট আই লাভ ইউ নীলু, আই রিয়েলি লাভ ইউ। বলে নীলুর পেটের উপর ঘুমিয়ে পড়ে নিয়াম। নিয়াম ঘুমিয়ে যাওয়ার পরেই আড়াল থেকে নুয়ান বেরিয়ে আসে। আমরা পেরেছি নীলু, এবার সব ঠিক হয়ে যাবে বোন। হ্যাঁ, নুয়ান নীলুকে বোন বলেই ডাকে, কিন্তু সবার আড়ালে সেদিন নীলাশা সব জানার পর যখন নীলাশা নিয়ামের কাছে এসব জিজ্ঞেস করতে যাবে, তখন নীলু আটকিয়েছিল, কারণ নীলু খুব ভালো করে জানতো নিয়াম সব অস্বীকার করবে।
তাই নীলুই বলেছিল অন্যভাবে নিয়ামের মুখ থেকে সব জানতে হবে। তখন নীলাশা নুয়ানকে খবর দেয় আর নুয়ানকে সব কিছুই জানায়। তারপর নুয়ান এসে সব পরিকল্পনা করতে লাগলো। ভিডিওটি দেখার পর সবাই তাকিয়ে রইল নিয়ামের দিকে। এসব মিথ্যা, আমি এসব বলিনি, এসব বানানো। বিশ্বাস করেন পাপা, আমি এসব করিনি। নীলাশের বাবা নিয়ামের গালে একটা চড় মারল। ছি, তুই তোর নিজের মা বাবাকে ছি। বলে আরেকটা চড় মারল। ভাই তুমি, ছি, আমার ঘৃণা লাগছে যে তুমি আমার ভাই। আমি তোমাকে বিশ্বাস করে আমি কত পাপ করেছি, তাহলে ওইসব তোমার সাজানো ছিল? ছি ভাই, ছি। এমন সময় নীলু আসে একটা সাদা ধবধবে শাড়ি পরে। তারপর স্টেজে গিয়ে নীলাশার পাশে দাঁড়ালো আর নীলাশার থেকে মাইকটা নিজের হাতে নিল। এই শাড়িটা আমার ভাই নুয়ান কাল আমায় দিয়েছিল আর বলেছিল জীবন থেকে সব কালো মুছে ফেলে আমি যেন আজ এই সাদা শাড়িটা পরি। আমার ভাই আমার জন্য অনেক কিছু করেছে, আমার জীবন থেকে কালো ছায়াটা আজ তার জন্যই সরেছে। সে আমার জন্য যা করলো তা আমার আপন ভাই থাকলেও করতো কিনা আমি জানি না। আমি আমার জীবনে সব থেকে বেশি ভালোবাসতাম আমার বাবাকে, তারপর নয়নকে ভালোবাসা শুরু করলাম। অথচ আমি এই দুটো মানুষের কাছে সব থেকে বেশি অপরাধী ছিলাম। এরা শুধু বাইরেরটাই দেখে বিবেচনা করেছে, কখনো আমার মনের ভেতরটা দেখার চেষ্টা করেনি। আসলে আমি জনম দুঃখিনী, জন্ম হতেই মাকে পাইনি, বিয়ের প্রথম রাতেই ধর্ষিতা হতে হয়েছে, বাবার সামনে নিজেকে নির্লজ্জ সাজতে হয়েছে। জীবন আমাকে কখনোই কিছু দিল না, একমাত্র চোখের জল ছাড়া। তবে আমি ঠিক করেছি আমি আর জীবনকে আমার চোখের জল ঝরাতে দিব না। ভাই তুমি একবার এখানে আসো। নুয়ান তারপর স্টেজে গেল আর নীলুর পাশে দাঁড়ালো। নীলু নুয়ান আর নীলাশের হাত ধরল। নীলেশা, আমার ভাইটা তোমায় বড্ড ভালোবাসে, ঠিক আমারই মতো। ভালোবাসার মানুষটাকে কখনো বলতে পারেনি যে ভালোবাসি। তুমি আমার ভাইটাকে হতাশ করো না নীলেশা, ও তোমায় খুব সুখে রাখবে, মিলিয়ে নিও। এটা বলে নীলাশার হাত নুয়ানের হাতে দিল নীলু। নীলু স্টেজ থেকে চলে যেতে গেলে নিয়াম নীলুর গলায় ছুরি তাক করে। আজ তোর জন্য আমি সব হারালাম, তোকে মেরেই আমি আমার সব শেষ করব। ওকে ছেড়ে দাও বলছি। নিয়াম ভালো হবে না, কিন্তু তুমি জানো না কিন্তু তোমার কি হবে। ছেড়ে দাও ওকে। ছেড়ে দে শয়তান আমার মেয়েটাকে। এমন সময় পেছন থেকে একটা গুলি এসে নিয়ামের হাতে এসে লাগে। নিয়ামের হাত থেকে ছুরিটা পড়ে যায়। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার নিয়াম রয়। শেষ খেলাটা তাহলে আমিই খেললাম, এমন একটা দিন দেখাবো বলেই বেঁচেছিলাম। তারপর পুলিশ নিয়ামকে নিয়ে চলে যায়। এরপর শুরু হলো এক নতুন জীবন, নীলু। সে জীবনে নীলু একাই ছিল। নয়ন অনেকবার ক্ষমা চেয়েছিল নীলুর কাছে, তার বাবাও নীলুর কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু নীলুর জীবন তাকে এদের সবার কাছ থেকেই দূরে সরিয়ে নিয়েছিল। এখন নীলুর কবরের সামনে নীলুর বাবা চোখের জল ফেলে নয়ন এসে বসে থাকে। নুয়ান আর নীলাশা শুধু সত্যিটা জানে।